রাজধানী ঢাকার মধ্যে স্যাটেলাইট সিটি কিংবা বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা এই শহরের জনজীবনকে আরো ভয়াবহতার দিকে ঠেলে দিতে পারে। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, ঢাকাকে বাসযোগ্য রাখতে হলে রাজধানীমুখী জনস্রোত থামাতে হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে নাগরিক সেবা ছড়িয়ে দিতে হবে পাশের শহরগুলোতে। রাজধানী ঢাকা এরই মধ্যে পরিচিতি পেয়েছে বিশ্বের দ্বিতীয় নিকৃষ্টতম শহর হিসেবে। যুক্তরাজ্য ভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ওই তালিকার অন্যান্য পিছিয়ে পড়া শহরগুলো হয় সংঘাতময় অবস্থায় রয়েছে কিংবা এখনও বঞ্চিত আছে আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে। নগর বিশেষজ্ঞরা বলছেন, জনঘনত্ব আর যানজটে স্থবির রাজধানী ঢাকার সমস্যা নগর পরিকল্পনায়। একর প্রতি যে ঘনত্ব, সেই ঘনত্বের দিকে যদি আমরা দৃষ্টি রেখে পরিকল্পনা বাস্তবায়ন করি তাহলে সুফল আসবে। পরিকল্পনাবিদরা বলছেন, বহুতল ভবন তৈরি হলে জনঘনত্ব বাড়ার পাশাপাশি বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সেবা খাতের চাহিদাও বেড়ে যাবে। তখন নগর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়বে। বাড়বে পানির চাহিদা, আর তাতে মাটির নিচের পানির স্তরেও চাপ পড়বে। পানির স্তর এখন প্রায় 70 মিটার নিচে চলে গেছে। আরও নিচে চলে গেলে নিচে থেকে পানি আর ওঠানো যাবে না এবং অনেক সময় শহরটা দেবে যেতে পারে, যেটা টোকিওর ক্ষেত্রে হয়েছিল। স্যাটেলাইট সিটি হতে মেট্রো রেলের যোগাযোগ নাগরিক আকর্ষণ আরও বাড়াবে। ফলে ওইসব শহরে আবাস গড়ার প্রবণতা বাড়বে। যতই রাস্তাঘাট করেন, যতই স্কাই ট্রেন করেন, কিন্তু জনসংখ্যা বাড়বেই। মানুষ আরও বেশি অ্যাট্রাক্টেড হবে ঢাকার প্রতি আসার জন্য। এটা একমাত্র কমানোর উপায়ই হচ্ছে যে আপনি ডিসেন্ট্রালাইজ করতে হবে। তো আমরা যদি এই ডিসেন্ট্রালাইজেশনের পথ না ধরি, যদি শহরগুলো আমরা জেলা শহরের দিকে যদি আমরা বড় বড় অফিস আদালতগুলো ট্রান্সফার না করি, তাহলে কিন্তু এই অসুবিধা আমাদের থেকেই যাবে এবং আবাসন সমস্যা হতে শুরু করে সেই অফিস আদালতে যাওয়া আসা এবং এই 1.5 কোটি মানুষের যে প্রতিদিন চলাফেরা, এটা আপনার যতই আপনি উন্নয়নমূলক কর্মকাণ্ড নিতে চান না কেন, এটা থেকেই যাচ্ছে। সরকার বলছে, আগামী ঢাকা হবে পরিবেশ বান্ধব। প্রতিটি বহুতল ভবনেই থাকবে নিজস্ব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এই 20 স্টোরি বিল্ডিংগুলা ইকো ফ্রেন্ডলি হবে। আগে যেরকম ধরেন আমরা সলিড স্লাজ এবং এগুলা আমরা অ্যাড্রেস করতাম না, এখন আমরা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ আমরা এগুলো করতেছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, যে কোনো উন্নয়ন হতে হবে সব শ্রেণী পেশার মানুষের জন্য। এ কারণে নগরের অভিভাবক সংস্থায় রূপান্তর করতে হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর এম নজরুল ইসলাম। ডক্টর এম নজরুল ইসলাম, আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের নগর পরিকল্পনাবিদরা বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক কাজ করেন কেন? অন্যান্য নগর নিয়ে তারা পরিকল্পনা সেভাবে করেন না কেন? সেটা কি আপনারা করতে চান না, নাকি সেই ধরনের পরিকল্পনা করার যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা নীতি সেগুলি প্রণীত হয় না? ডক্টর এম নজরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আসলে নগর পরিকল্পনা করার ক্ষেত্রে আমাদের যে প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কর্মকাণ্ড ঢাকা ভিত্তিক হচ্ছে। সমস্ত আপনি যেটা বলবেন যে যখন আপনি একটা হসপিটাল করবেন, একটা এয়ারপোর্ট করবেন, সবই ঢাকা কেন্দ্রিক। তো ঢাকা কেন্দ্রিক হওয়ার জন্য আমাদের হচ্ছে যে ঢাকামুখী সব জনসাধারণ চলে আসছে এবং প্রাইম সিটি হিসাবে প্রায় একেবারেই ঢাকার মধ্যে আমরা সব নিয়ে আসছি। আসলে পরিকল্পনাবিদ হিসাবে আমাদের মনে রাখতে হবে যে শুধু ঢাকাকেই না, ঢাকার অন্যত্র বিভিন্ন শহরগুলো, যে বিশেষ করে বিভাগীয় শহরগুলো আছে, সেখানেও আমরা আমাদের এই যে নগর উন্নয়ন সেটা নিয়ে যেতে পারি। যদি আমরা নিয়ে যেতে পারি এবং আমরা বড় বড় অফিস আদালতগুলো যদি ঢাকা থেকে ট্রান্সফার করতে পারি, এটা কিন্তু আমাদের সরকারের চিন্তার মধ্যে আছে যে আমরা যদি ঢাকা থেকে বড় যে ধরনের আমাদের বাণিজ্যিক কার্যালয়গুলো, তারপরে সরকারি অফিস আদালত যদি আমরা বিভাগীয় শহরে ট্রান্সফার করতে পারি, তাহলেই এই যে সমুদ্র ঢাকার দিকে ধাবিত হচ্ছে সেটা কমে যাবে আস্তে আস্তে। তাহলেই শুধুমাত্র আমরা ঢাকাকে একটা নবরূপ দিতে পারবো এবং এটা আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আপনার লেখায় এবং বিভিন্ন সময় অন্যান্য কথাও এই কথাগুলি স্পষ্ট আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকা থেকে যে অন্যান্য শহরে এই নীতি, এই পরিকল্পনা পৌঁছাচ্ছে না, তাতে নগর পরিকল্পনাবিদদের কোনো দায় আছে কিনা? নগর পরিকল্পনাবিদরাও এরকম একটি সার্বিক পরিকল্পনা করে সাধারণ মানুষকে আকৃষ্ট করছেন কিনা, ব্যবসায়ীদের আকৃষ্ট করছেন কিনা, যে একটি টাউনশিপ গড়ে তোলা যেতে পারে ঢাকার বাইরেও, আপনি করছেন কিনা সেটি আমরা জানতে চাইছিলাম। হ্যাঁ,
এটা 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 আমাদের আসলে সরকারি লেভেল থেকে ওই রকম ভাবে না হলেও এখন কিন্তু উপজেলা লেভেলে যে আপনার নগরায়নের যে একটা মূল বক্তব্যটা উপজেলা লেভেল পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে এবং সরকার কিন্তু এখন থেকে উপজেলায় যে উন্নয়ন হবে সেটা নগর ভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে উপজেলায় ছড়িয়ে দেওয়ার সরকারি ইচ্ছা কিন্তু আছে এবং আমাদের আপনি যে বলছেন যে পরিকল্পনাবিদরা এটা কিভাবে দেখছে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু আমাদের বক্তব্য এবং বিভিন্ন লেখার মধ্যে আমরা সরকারকে সাহায্য করছি এইভাবে বলে যে আমরা যদি ঢাকামুখী না করে কেন্দ্রমুখী না করে আমরা বিভাগমুখী এবং জেলা ভিত্তিক করার জন্য যে চেষ্টা করছি বারবার আমার একই কথায় চলে যাচ্ছে কারণ কি যে ডিসেন্ট্রালাইজেশন করা ছাড়া আপনি এই জনসংখ্যা কমাতে পারবেন না এবং যেহেতু কমাতে পারবেন না আমাদের এখন যে পরিকল্পনা নিচ্ছে রাজুক সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে পূর্বাচল আছে এবং পূর্বাচলের বাইরেও যে সমস্ত ঝিলমিল প্রজেক্ট আছে সেগুলো কিন্তু নগরের বাইরে করার চেষ্টা হচ্ছে নগর ভিত্তিক না কিন্তু রাইট জনাব এম নজরুল ইসলাম আপনি আরেকটি বিষয়ে যদি আমাদেরকে একটু আলোকপাত করতে যে আমরা অনেক সময় শুনি যে সরকারের অনেকগুলি কার্যালয় আছে এরকম প্রধান কার্যালয় এরকম আছে যেগুলি ঢাকায় না রাখলেও চলে আপনার বিবেচনায় ঢাকায় না রাখলে চলে এরকম কোন কোন প্রধান কার্যালয় ঢাকায় রয়েছে যেটি ঢাকার বাইরেও আসলে সরানো যেতে পারে এরকম কোনটি কি রয়েছে যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি বিআইডব্লিউটিএ জি পরিকল্পনা সরকারের আমি জানি না আছে কিনা কিন্তু নিতে পারে সেটা হচ্ছে যে বিআইডব্লিউটিএ সেটা আপনি বরিশালের নদীর দেশ সেখানে নিতে পারেন আপনি বিআরটিএ যেমন রোড ট্রান্সপোর্ট অথরিটি সেটা ঢাকায় না রেখে মানিকগঞ্জে আমরা নিতে পারি এরকম ঢাকার বাইরে যদি আমরা তারপরে যদি আমরা বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন সমস্ত পোস্টিংগুলো সবাই ঢাকামুখী হচ্ছে আমরা এরকম আইন করে দিতে পারি যে বিসিএস পরীক্ষায় কোয়ালিফাই করার পরে একজন চাকরি প্রার্থী যে চাকরিটা পাচ্ছে সে যাতে প্রথম 15 বছর ঢাকার বাইরে তার পোস্টিং থাকে তাহলে আমরা ঢাকার বাইরে মুখী কিন্তু আমাদের অফিসার এবং কর্মচারী বৃন্দ ঢাকার বাইরে থাকার একটা বাধ্যবাধকতা থাকবে এবং তাহলেই কিন্তু মানুষ ঢাকা বহির্মুখী হবে ঢাকামুখী হবে না ডক্টর এম নজরুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ এর রেসপেক্টে একটি বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে